আয়না ঘর এটা কি? এটা সম্পর্কে কিন্তু আমাদের মধ্যে অনেক কৌতূহল রয়েছে। আমরা অনেকেই হয়তোবা জানি এটা কি, কিভাবে এখানে মানুষদেরকে অত্যাচার করা হতো, কিভাবে সরকার বিরোধী লোকেদেরকে এখানে গুম করে দেওয়া হতো। হ্যাঁ, তারপরে কিভাবে তাদেরকে অত্যাচার, বন্দি করে রাখা বা বিভিন্ন ধরনের অসৎ কাজগুলো করা হতো এই আয়নাঘরে। ইতিমধ্যে আমরা কিন্তু বিভিন্ন রিপোর্টের মাধ্যমে সেগুলো জানতে পেরেছি। কি কেন কিভাবে এই ইউটিউব চ্যানেলটাতে মাত্র 11 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে আয়নাঘর সম্পর্কে, আর তাতে 3.5 মিলিয়ন ভিউ হয়েছে। আজকে আমরা আসলে এই আয়নাঘর সম্পর্কে জানবো। যদিও আমি এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে নিজেই দেখে নিতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম না, আমি আপনাদের সঙ্গে একসঙ্গে এটা দেখব। সেজন্যই মূলত এই ভিডিওটা তৈরি করা। এই ভিডিওটার মেইন ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন, অথবা আপনারা আমার সঙ্গে বসেও এটা দেখতে পারেন। তো চলুন আমরা এটা দেখে আসি, আর আয়নাঘর কি, কেন এটা তৈরি করা হয়েছিল সেগুলো সম্পর্কে জেনে আসি। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হল আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত। কি কেন কিভাবে এই পর্বে শেখ হাসিনার গোপন কারাগার আয়নাঘর সম্পর্কে আলোচনা করা হবে। বিষয়গুলো আসলে খুবই ভয়ঙ্কর, লোমহর্ষক। এগুলো শোনার পরে আসলে স্বাভাবিক থাকা যায় না। যারা এইসব সেলে বন্দী ছিলেন তারাই আসলে জানেন যে আসলে কতটা ভয়ঙ্কর, কতটা মর্মান্তিক, কতটা দুর্বিষহ জীবনটা আসলে কত নগণ্য, কত অসহায় মানুষ। সেগুলো আসলে এই এগুলো যারা সাফার করেছে তারাই বুঝতে পারবে। এছাড়া আমরা যারা এইসবের মুখোমুখি কখনো হইনি, তখন আমরা আসলে এগুলো ফিলও করতে পারবো না। তো যাই হোক, আমরা ভিডিওটা কন্টিনিউ করছি। কি কেন কিভাবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদন। নেত্র নিউজটা আমি দেখেছি গতকালকে। দেখার পরে আমি ভাবলাম যে 2022 সালে এই রিপোর্টটা করেছে, কিন্তু আমি এখনো পর্যন্ত দেখিনি। তাহলে এখন 2024 সাল, আরও 2 বছর আগের কথা। তারা কতটা সাহসিকতার পরিচয় দিয়েছে এই রিপোর্টটা প্রকাশ করার ক্ষেত্রে। আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে। সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো। আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভেতরেই অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, এই আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পেছনেই অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জনকে বন্দী করে রাখা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা। আমরা ইতিহাস পড়েছি, ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শাসকের কথা শুনেছি, অত্যাচারিত শাসক যারা প্রজাদেরকে অত্যাচার করত, তারপরে বিরোধীদেরকে অত্যাচার করত, ন্যায় নিষ্ঠার পথে যারা কথা বলতো, ন্যায়ের কথা বলতো যারা, তাদেরকে বিভিন্নভাবে বন্দি করে রাখা হতো। এগুলো কিন্তু আমরা ইতিহাসের পাতায় শুনেছি, কিন্তু জীবদ্দশায় স্বচক্ষে এগুলো শুনতে পাবো বা দেখতে পাবো সেটা আসলে কখনো ভাবিনি, যেটা এখন আমাদেরকে দেখতে হচ্ছে। এখন আসলে বোঝা যাচ্ছে স্বাধীনতার মানেটা কি, কেন স্বাধীনতাটা প্রয়োজন ছিল। কর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন। এসব ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দি করা কতটা অমানবিক।
এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে। আয়নাঘরের বন্দীদের একজন বলেন, এসব কয়েদখানার দেয়ালে বহু লোকের নানা রকমের আর্তনাদ খোদাই করে লেখা আছে। কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দি করে রাখা হয় এমনও নয়। অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককে এখান থেকে হত্যাও করা হয়েছে। আয়নাঘরের বন্দীদের নির্যাতন ইতিমধ্যে আমরা কিন্তু বিভিন্ন অত্যাচার হজম করা ব্যক্তিদের ইন্টারভিউ দেখতে পাচ্ছি। ওনারা কিন্তু বর্ণনা দিচ্ছেন যে তাদেরকে কিভাবে অত্যাচার করা হতো। এই সরকার চলে যাওয়ার পরে এই ব্যক্তিরা সাহস করে এসব বলার সাহস করেছেন। হয়তোবা কখনো আমরা এগুলো শুনতেও পেতাম না, জানতেও পারতাম না, এগুলো মিডিয়াতে কখনো আসতোই না। কিন্তু এখন আমরা এগুলো সব শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, আর শিহরিত হচ্ছি। নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দি করে রাখার চেয়ে কাউকে হত্যা করাও অনেক ভালো। অভিযোগ রয়েছে, ডিজিএফআই এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এসব কর্মকাণ্ড করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছে। হাসিনা সরকার পতনের পরপরই এ ধরনের মানবতাবিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া যায়। বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রে বলা হয়েছে, শুধু ঢাকা সেনানিবাস নয়, সারা দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু আয়নাঘর থাকতে পারে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদিও এটাতে তেমন কোনো তথ্য নেই, তারপরেও উনি যতটা চেষ্টা করেছেন সঠিক তথ্যগুলো উপস্থাপন করার জন্য। তবে আপনারা ওই নেত্র নিউজ ওই রিপোর্টটা যদি পুরোটা দেখেন তাহলে আপনি আশ্চর্য হবেন, আপনি শিহরিত হবেন, আপনার গায়ের লোম দাঁড়িয়ে যেতে পারে। আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের রিয়াকশনমূলক ভিডিও আপলোড করব চিন্তা করেছি। আশা করছি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে, এনজয় করবেন। যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টিকটক অথবা ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।